আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আপনাদের মাঝে হৃদয়ের ঠিকানা ৩০ নম্বর পার্ট নিয়ে চলে আসলাম। তো বেশি কথা না বলে গল্প শুরু করা যাক। ঢাকা শহরে শীত উপভোগ করা যায় না। এই যে পৌষ মাসের এই কনকনে শীতেও ঢাকায় ঠিকই গরম লাগে। গ্রামাঞ্চলে বা উত্তরাঞ্চলে শীতের প্রকোপ বেশি। ঢাকায় তো এই সময়টাতেও মানুষের ঘরে ফ্যান চলে। এই হালকা গরমেই উষা ঘেমে একাকার। কপালের উপরের ঘাম চিকচিক করছে। নাকের পাটায় বিন্দু বিন্দু ঘাম জমেছে। ঠোঁটের উপরেও বিন্দু বিন্দু ঘামের দেখা মিলছে। একে তো ফ্যান অফ, তার উপরে বেডে জামা আয়রন করতে হচ্ছে। সাগর একটু আগেই বাবার কাছ থেকে ফিরে এসেছে। নিজের রুমে এসে আবারও বসল উষার সম্মুখে। কাজে মগ্ন থাকা ঘরমাক্ত উষাকে দেখতে সাগরের কাছে অনেকটা আবেদনময়ী লাগছে। এই মেয়েটার মধ্যে কি এমন আছে যা তাকে এভাবে টানে? এই মেয়েকে এই অবস্থাতে দেখেই কেন সাগরের এত ভালো লাগবে? উষা কাজের ফাঁকেই একবার চোখ তুলে তাকায়। সাগরের ঘোর লাগা দৃষ্টি সে খুব ভালোই বুঝতে পারছে। ৭-৫ না ভেবে আবারও নিজের কাজে মনোযোগী হয় উষা। কিন্তু সাগর কোনো কিছুতেই কনসেন্ট্রেট রাখতে পারছে না। কেমন হাঁসফাঁস লাগছে তার। হঠাৎ করেই মাথায় দুষ্টু বুদ্ধি খেলে গেল। সে একা কেন বসে বসে হাঁসফাঁস করবে? এই মেয়েকে জ্বালাতে হবে। যে ভাবা সেই কাজ। নিজের জায়গা ছেড়ে উঠে দাঁড়ালো সাগর। ধীর পায়ে এসে দাঁড়ালো উষার পিছনে। উষা নিজের কাজে এতটাই মগ্ন ছিল যে সাগর কখন পিছনে এসে দাঁড়িয়েছে টের পেল না। এটা কিভাবে আয়রন করছো? হচ্ছে এটা? একটা কাজও ঠিকমতো পারিস না। অতি পরিচিত পুরুষ মানুষের এমন গম্ভীর স্বরে কিছুটা কেঁপে উঠে উষা। ঘাড় ঘুরিয়ে জলদি পেছনে পেরেছে। এখানে গরমে মারা যাচ্ছে সে। সাথে কোমরটাও মনে হচ্ছে খুলে পড়ে যাবে। আর বেটা বলে কিনা কাজ হচ্ছে না। দাঁতে দাঁত চেপে অগ্নিদৃষ্টি নিক্ষেপ করেই বলল উষা, অন্যের কাজ নিয়ে যখন এতই সমস্যা তখন নিজের কাজ নিজেই করে নিন না। আমার কাজ যখন পছন্দ হচ্ছে না তাহলে নিজেই করেন। সাগর ভ্রু কুচকাল। থমথমে গলায় বলল, বউ থাকতে আমি করব কেন? আমি শিখিয়ে দিতে পারবো। কথাটা বলেই আর এক মুহূর্ত দেরি করল না সাগর। উষার পিঠের উপরে ঝুঁকে পড়ল সে। নিজের হাত রাখল উষার হাতের উপরে। উষার কাঁধের উপরে নিজের থুতনি রাখল। উষা হচকচিয়ে উঠল। ধরফর করতে লাগল হৃৎপিণ্ড। আকস্মিক সাগরের এমন গাঢ় স্পর্শ কাঁপন ধরালো উষার সর্বাঙ্গে। সাগরের গরম নিঃশ্বাস আছড়ে পড়ছে উষার গলায়, কাঁধে। শরীরের প্রতিটি লোমকূপ দিয়ে এক শীতল শিহরণ বয়ে গেল। শরীরের ভার ছেড়ে দিতে চাইছে উষার। দম বন্ধকর পরিবেশ। সাগর আরেকটু ঘেঁষে দাঁড়ালো। শ্বাস প্রশ্বাস নেওয়ার গতি বাড়িয়ে দিল। সে তো উষাকে এভাবেই জ্বালাতে চেয়েছিল। কি সমস্যা আপনার? সুযোগ পেলেই এরকম করেন কেন? ছাড়ুন, আমার থেকে দূরে থাকুন, একদম কাছে আসবেন না। সাগর অধর টেনে বাঁকা হাসল। নিজেকে উষার সাথে আরও নিবিড়ভাবে মিশিয়ে নিল। উষার কানের কাছে মুখ নিয়ে লো ভয়েসে বলল, দূরে না গেলে কি করবে? বলেই নিজের অধর ছোঁয়ায় উষার ঘাড়ে। উষা কেঁপে ওঠে। ঠিক সেই সময়ে ঘরে আগমন ঘটে সাদাফের। ছি 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 ছি, আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ মিন যালিক। এই দিনে দুপুরে কী সব আকাম করে বেড়াচ্ছে মানুষ? উষা কনুই দিয়ে সাগরের পেটে গুঁথা মারে। হঠাৎ এমন আক্রমণে সাগরের হাত আলগা হয়ে যায়। উষা সেই সুযোগে সাগরকে ধাক্কা মেরে সরে আসে। লজ্জায় মাথা নিচু করে রাখে। কি হচ্ছে তার সাথে আজ? ভাইজানের সামনে যেমন তেমন। ভাইজান তো আর এসব নিয়ে খোটা দিবে না, কিন্তু এই বদের হাড্ডিটা তো মেরেই ফেলবে। কি ভাও, তোমার রোমান্সে ব্যাঘাত ঘটালাম না তো? সাগর চোখ ছোট ছোট করে বলে, তা একটি করেছিস তো বটেই, মাত্রই তো স্টার্ট করেছিলাম, এগোতে দিলি কই? এমন লাগামহীন কথায় উষার কান গরম হয়ে এলো। এখানে দাঁড়িয়ে থাকতে পারল না, এক ছুটে বাইরে চলে আসে। সাদাফ সেদিকে তাকিয়ে থেকে বলে, কি করতে চাচ্ছ বলো তো ভাইয়া? তুমি না বললে উশিকে ডিভোর্স দিবে? তাহলে ওর এত কাছে কেন যাচ্ছ? তোমার মতলবটা আসলে কি? ছোট ভাইয়ের এহেন কথায় সাগর শুধু মুচকি হাসে। সাদাফের মাথায় গাট্টা মেরে বলে, মতলব বলতে তো কিছুই নেই, তবে তুই যখন এসে আমার রোম্যান্সে 12টা বাজিয়েছিস, তাহলে এখন এই কাপড়গুলো আয়রন কর। সাদাফ ফ্যাবাচাকা খেয়ে গেল। অবিশ্বাস্য স্বরে বলল, জিজু আর বুবু এসেছে, তাই তোমাকে উশিকে ডাকতে এলাম। আমি এখন এসব পারবো না। উহু, ওরা কখন এলো? এই তো 10 থেকে 15 মিনিট হবে। আচ্ছা যা, আমি আসছি। সাদাফ সম্মতি দিয়ে ঘর থেকে বের হতেই সাগর ফোন হাতে ব্যালকনিকে চলে গেল। দ্রুত কল লাগালো গালিবকে। কিরে শালা, তোকে কল দিই, কল ধরিস না কেন? এমনি, এবার বুঝতো মানুষকে কল দিলে সেটা না ধরলে অপর পক্ষের কেমন রাগ হয়। এসব কথা ছাড়, আগে বল ফিদানের কি খবর? গালিব তপ্ত নিঃশ্বাস ফেলল। কি খবর আর, আমি আর নেহাল আছি সাথে, কিন্তু তুই না আসায় ব্যাপারটা ভালো চোখে দেখছে না।
এদিকে তোর বউকেও দেখার জন্য পাগল হয়ে গেছে। সাগরের চোয়াল শক্ত করে ফেলল। এক হাতে ফোন ধরে আরেক হাত মুষ্টিবদ্ধ করে ঘুষি দিল র্যালিংয়ে। দাঁতে দাঁত চেপে অগ্নিদৃষ্টি নিক্ষেপ করেই বলল সাগর, ওই বাস্টার্ডকে তো আমি পরে দেখব, তোরা শুধু আপাতত ওরে দেখে রাখ, আর ভুলেও যেন সে আমার বাড়ির ত্রিসীমানায় না আসতে পারে। নেহাল অত্যাধিক রাগী স্বরে বলল, হ্যাঁ, আমাদের ঠেকা পড়েছে তো ওকে সামলে রাখতে। 2 দিন তো হয়েই গেল সে বাংলাদেশে এসেছে, আজকে আমার বাসায় নিয়ে যেতে হবে। নিজের ঝামেলা নিজে বুঝে নে, আর কতদিন এভাবে নিজের অনুভূতি থেকে পালিয়ে বেড়াবি? গালিবের সাথেই ছিল নেহাল, আর ফোনটাও স্পিকারে ছিল, সবই শুনেছে সে। সাগর আর কোনো প্রতিউত্তর করল না, কেটে দিল সে। নিষ্পলক চোখে তাকিয়ে রইল অদূরে গেটের পাশে লাগানো বাগানবিলাস আর কাঠগোলাপ গাছের দিকে। দীর্ঘ নিঃশ্বাস ফেলে চোখ দুটি বন্ধ করে নিল। সে মনে করতে লাগল 6 থেকে 7 বছর আগের স্মরণীয় সেদিনের কথা। সাদাফ নিজে এসে বসল মুহিবের পাশে। মাহিতকে কোলে নিতে নিতে ফোঁস করে একটা শ্বাস ছেড়ে আহত দৃষ্টিতে তাকালো মুহিবের দিকে। করুণ গলায় বলল, তুমি দুলাভাই হিসেবে কলঙ্ক জিজু। এত করে বললাম যে তোমার বসের ওই সুন্দরী মেয়েটার সাথে একটা ব্যবস্থা করে দাও, সেটা তো দিলে না। মুহিব সাদাফের বাহুতে একটা চাপড় মেরে বলল, দুরুশালা, আমি কেন ব্যবস্থা করে দেব? লাইন কি আমি করব নাকি? তারপরে স্বামীনের দিকে আর চোখে তাকিয়ে সাদাফকে চোখ মেরে বলল, অবশ্য আমি এখনও ফিট আছি, পটালে নিজের জন্যেই পটাবো, তোর জন্যে পটাবো নাকি? সাদাফ ঠোঁট কামড়ে হেসে উঠল। স্বামীন রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে মুহিবের দিকে। উষা সিঁড়ি দিয়ে নামতে নামতে বলল, আমার বোনটা মনে হয় নদীর জলে ভেসে এসেছে। তুমি বিয়ে করবে আর আমার বোন বসে বসে কপাল চাপড়াবে নাকি? আর রে শালি সাহেব আজে, তা বোনকে কার কাছে নিয়ে দিবে? ওই ব্রাহ্মণবাড়ি আর ওই ফুলকমিয়ার কাছে? উষাকে দেখেই মাহিদ সাদাফের কোল থেকে নেমে পড়ল। এক দৌড়ে উষার কোলে উঠে গেল। গলা জড়িয়ে ধরে বলতে লাগল, তুমি আমাতে ভুলে গেছো উষা আন্টি, আমার সাথে একটু কথাও বলো না। বলেই কান্না শুরু করে দিল। উষার প্রতি তার আলাদাই এক টান। মায়ের পরে সে উষার কাছেই মায়ের মতো আদরটা পায়। উষা কানে ধরে সরি বলল, চোখ মুখ আদরে ভরিয়ে দিতে লাগল। উষা মাহিদকে কোলে নিয়েই গিয়ে বসল সাদাফের পাশে। কেমন আছো স্বামীন আপু? স্বামীন এক গাল হাসল। উঠে এসে বোনকে জড়িয়ে ধরে বলল, আলহামদুলিল্লাহ ভালো রে, তুই? এই কয়দিন একটু ব্যস্ত ছিলাম, আসতেই পারিনি। আলহামদুলিল্লাহ ভালো আছি। দেখলে সাদাফ, পরপরই হয়। আমি যতই নিজের ছোট বোন মানি না কেন, আমাকে দুধ ভাত মানে তোমার বোন। উষা ঠোঁট টিপে হাসল। কি আর জিজ্ঞাসা করব তোমাকে? তুমি নিজের শ্বশুর বাড়িতে বসে নিজের বউ আর শালার সামনে নিজের জন্য গার্লফ্রেন্ড ঠিক করছো, ভালো তো আছোই। মুহিব ভুল হবার মতো করে কানে ধরে মুখে মিষ্টি হাসি তুলে বলে, কেউ একজন বলেছিল পরের বার তার জন্যে পায়েল নিয়ে আসি। উষা খুশিতে গদগদ হয়ে গিয়ে বসল মুহিবের সোফার হাতলে। ঠিক সেই মুহূর্তে সেখানে উপস্থিত হলো সাগর। সব সময়ের মতো এবারেও গম্ভীর মুখখানা নিয়ে হাজির হলো আড্ডায়। পায়েলের কথা শুনে কপাল কুচকালো সে। জলদ গম্ভীর স্বরে বলল, কিসের পায়েলের কথা বলছো জিজু? উপস্থিত সকলে তাকালো সিঁড়ির দিকে। সাগর সামনে এগোতে এগোতে সালাম দিল দুলাভাইয়ের উদ্দেশ্যে। উষার কোলে মাহিদ আছে, তাই গিয়ে দাঁড়ালো উষার সামনে। উষা হতবাক হয়ে তাকিয়ে রইল সাগরের দিকে। পরনের কাপড় চেঞ্জ করে এসেছে। শুভ্র শরীরে মেরুন রঙের টি শার্ট আর অফ হোয়াইট রঙের শর্ট প্যান্ট জড়িয়েছে সাগর। দেখতেই কেমন বুকে দ্রিম 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 শব্দ শুরু হলো। মনে হচ্ছে এই মুহূর্তে এই গেট আপ না নিলে একটুও মানাতো না। উষা এক দৃষ্টিতে তাকিয়ে আছে সাগরের দিকে। সত্যি বলতে সকলের সামনে উষা এমন দৃষ্টিতে তাকিয়ে থাকায় সাগর অপ্রস্তুত হয়ে গেল। হাত বাড়ালো মাহিদকে কোলে নেওয়ার জন্য। উষা দিন দুনিয়া ভুলে এমনভাবে তাকিয়ে আছে সাগরের দিকে। সাগর কখন যে উষার কাছে এসে দাঁড়িয়েছে টেরই পায়নি সে। সাগর উষার দিকে তাকিয়ে ভ্রু নাচালো। মাহিদকে কোলে নেওয়ার জন্য হাত বাড়িয়ে বলল, জুনিয়র, চটজলদি মামার কোলে চলে আসো তো। সাগরের কথায় সম্মিত ফিরে পেল উষা। লজ্জায় মূর্ছে যাচ্ছে সে। সরাসরি সাগরের দিকে না তাকিয়ে আশেপাশে এলোমেলো দৃষ্টি খেলল উষা। না, আমি তোমার কোলে যাব না। সাগর ভ্রু কুচকালো। অধরে হাসি টেনে বলল, মামার কাছে এত এত চকলেট আছে, তুমি না আসলে ওগুলো নাইলাকে দিয়ে দেব। দিয়ে দাও, আমাতে উষা আন্টি তিনে দিবে। সাগর হাসি হাসি মুখেই বলল, জানো, তোমার উষা আন্টিকেই তো আমি চকলেট কিনে দেই, তাহলে উষা আন্টি কি করে তোমাকে চকলেট কিনে দিবে? উষা নাক মুখ ফুলিয়ে কটমট করতে লাগল। কণ্ঠে তেজ নিয়েই বলল, কি বলছেন এসব আপনি? মিথ্যে কি বললাম? সাগরের সোজা সাপটা উত্তর। অন্যদিকে সাদা ফেদের দুজনকে এভাবে লড়তে দেখে বলল, বাপ, তোর কারো কোলেই যেতে হবে না, আমার কোলে আয়। তোর বাপ বৈষম্য করছে,
শুধু শালির জন্যেই পায়ের নিয়ে এসেছে। মুহিব নাক মুখ কুচকে ফেলে, সন্দিহান দৃষ্টিতে তাকায় সাদাফের দিকে। অবিশ্বাস্য কণ্ঠে বলে, এ কি সাদাফ, তুমিও যে মেয়েদের মতো সাজগোজ করো আবার পায়েলও পরো, এটা তো আমার জানা ছিল না। শেষমেশ তুমিও সাদাফ থেকে সাদিফা। চিন্তা করিস না শালা, তোর জন্যে আমি এক্ষুনি পায়েলের ব্যবস্থা করছি। ইস, এই মুহূর্তে আরিশাকে বড্ড মিস করছি, বেচারি। উপস্থিত সকলে একসাথে তাল মিলিয়ে হেসে উঠল। সাদাফ রাগে ফুঁসতে ফুঁসতে বলল, হোয়াট দ্য ফাউ কথা জিজু, কী সব বলছো তুমি? আমি তো ওই সব মিন করিনি। আমি বলেছি ওর জন্যে একা গিফট এনেছ, আমাদের জন্য কিছু আনোনি। মুহিব তবুও মানল না, মাথা নেড়ে নেড়ে বলতে লাগল, এটাই তুই বুঝিয়েছিস। সাদাফ এবার মাহিদকে দেখে বলে, বাবা এদিকে আসো তো, সাদু মামা তোমাকে কিছু বলবে, এসো পরে ঘুরতে নিয়ে যাব। উষা হাসতে হাসতে বলল, তোর এসব ভাউতা ভাবাজি মাহিদ খুব ভালোই বুঝে, একদিন ঘুরতে নিয়ে গেছিস পরে। উষা জানত মাহিদ তার কোলে যাবে না, যেখানে সাগরের কোলেও যায়নি। কিন্তু সকলকে অবাক করে দিয়ে, বিশেষ করে উষা আর সাগরকে অবাক করে দিয়ে মাহিদ হেঁটে গেল সাদাফের কাছে। সাদাফ মুহিবের দিকে তাকিয়ে শয়তানি হাসি দিল। বাবা বলো তো, তুমি রাতে কোথায় ঘুমাও, মাম্মাম পাপ্পার মাঝখানে? সাদাফের এমন উদ্ভুত প্রশ্নে শামিন অবাক হয়ে ভ্রু কুচকে তাকিয়ে রইল ওর দিকে। কিন্তু শামিনকে আরও অবাক করে দিয়ে তার 2.5 বছরের ছেলে উত্তর করল, আমি তো মাম্মাম পাপ্পালের সাথে ঘুমাই, পাপ্পা মাম্মা দুই জল আমাতে জলিয়ে ধলে ঘুমায়। মানে তুমি তোমার পাপ্পা আর মাম্মামের মাঝখানে ঘুমাও, তাই তো? কিন্তু ঘুম ভাঙলে দেখি শুধু মাম্মাম আমার পাশে থাকে, আর পাপ্পা মাম্মামের কাছে চলে যায়। কিন্তু ঘুম ভাঙলে দেখি শুধু মাম্মাম আমার পাশে থাকে, আর পাপ্পা মাম্মামের কাছে চলে যায়। শামিন বিস্ফোরিত নয়নে একবার নিজের ছেলের দিকে তাকায়, তো একবার ভাইয়ের দিকে। কিং কর্তব্য বিমূঢ় শামিন কি করবে বা বলবে বুঝে পায় না। এদিকে শালা শালির সামনে নিজের ছেলের মুখে এমন কথা শুনে মুহিব শুকনো গলায় খুক খুক করে কাশতে থাকে। উষা নিজেও লজ্জায় মাথা নিচু করে আছে। সে বুঝতে পারছে না তার এভাবে লজ্জা পাওয়ার কারণ কি। শামিন নিজেও লজ্জা পেল, সাগর না থাকলে হয়তো এত লজ্জা পেত না। শামিনের পা থেকে ঘরে পড়া স্লিপারটা খুলতে খুলতে এগিয়ে যায় সাদাফের দিকে। ওরে বদমাইশ, বড় বোনকে নিয়ে ফাইজলামি করছিস। মুহিব শামিনের হাত ধরে ফেলে। ধুরুসান, শালা দুলাভাইয়ের সম্পর্কটাই এমন, দুষ্টুমি হবে স্বাভাবিক, এভাবে রেগে যাওয়ার কি আছে? সাদাফ যেন ভরসা পেল। সাগরকে চুপচাপ দাঁড়িয়ে থাকতে দেখে বলল, দুলাভাই, আমাদের এই আনরোম্যান্টিক ভাইটাকে একটু রোম্যান্টিক বানিয়ে দিতে পারবে? নয়তো আমার বোনের বিপদ। কয়দিনের কোর্স করতে হবে বলো? সাগির রাগী দৃষ্টিতে তাকায় সাদাফের দিকে, চোখ দিয়েই ভস্ম করে দিচ্ছে যেন সাদাফকে। মুহিব সাদাফের কাঁধে হাত রেখে বলে, শালা, তোর চোখে প্রবলেম। আমার বড় শালাবাবু আমার থেকেও বেশি রোম্যান্টিক। নিজের বোনকে খেয়াল করলি না তো তাই বুঝিসনি। তারপর চোখে কিছু একটা ইশারা করে মুহিব। সাদাফ ইশারা লক্ষ্য করে কিছু বলার আগেই শামিন ধুম করে কিল বসিয়ে দেয় সাদাফের পিঠে। তারপর চলে যেতে যেতে বলে, দুপুরের রান্না করতে হবে না, আমি রান্না করে এনেছি, খাবার টেবিলে এলেই পেয়ে যাবে। কথা ছিল উষা গরুর মাংস রান্না করবে, কিন্তু শামিনের জন্য আর রান্না করা হলো না। আজকে সিজন ভুইয়া আর সাগর কেউই অফিসে যাননি, বাসাতেই থাকার প্ল্যান ছিল, তাই একসাথে খেতেও বসেছে। নীরবতোষ ভেঙে সিজন ভুইয়া বললেন, নেহালের সাথে তোমার একটা ভিনদেশি বন্ধুকে দেখলাম, 2 দিন হলো দেশে এসেছে। আমার সাথে কালকেই রেস্টুরেন্টে দেখা হলো, গালিবও ছিল সাথে। ছেলেটার নাকি খুব শখ আনাদের বাড়িতে আসবে, তাই আমি দাওয়াত দিয়ে এলাম। সাগরের হাত থেমে গেল, চোয়াল শক্ত করে ফেলল সে, কিন্তু বাবার দিকে তাকালো খুব শান্ত দৃষ্টিতে। তারপর রাশ ভারী কণ্ঠে বলল, আমার বন্ধু, আমি বুঝব কখন বাড়িতে আনতে হবে, আগ বাড়িয়ে বাড়াবাড়ি করবে না একদম। নিজের কথা শেষ করেই বেসিন থেকে হাত ধুয়ে গটগট ওয়ায়ে চলে গেল উপরে। বন্ধুরা, আজকের গল্পটি এই পর্যন্তই। তো পরবর্তী পার্ট নতুন চ্যানেলে আপলোড দেওয়া হয়েছে, তো নতুন চ্যানেলের লিঙ্কটি ফার্স্ট কমেন্টে পাবেন, এবং আমার ওই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। পরের পার্ট সবগুলা ওইখানে আপলোড দেওয়া হবে, তো অবশ্যই ওই নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সবাইকে ধন্যবাদ।